একটা অনেক আগের, একটা বর্তমান। হ্যাঁ, আপনি আগের ছবিটা দেখেন তো, এনারা কারা, পরিচিত লাগে নাকি? একটু দেখেন, দেখলেও চিনতে পারেন কিনা। ধরেন যেমন মায়ের চেহারা। এটা আপনার মা? নিশ্চিত এটা আপনার মা? হ্যাঁ, দেখেন না আমার সাথে মিল আছে। আমার চিনছো? হ্যাঁ, তুমি তো আমার আদরের মেয়ে আসিলা। হ্যাঁ, কান্দে না, কানতে কানতে তোমার মা আর আমার দুজনের চোখের অপারেশন করো। এই বয়সে দুজনের চোখের অপারেশন করো। আমরা এবার দ্বিতীয় পর্ব শুরু করছি, মানে দ্বিতীয় ধাপ শুরু করছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন। উনি কে? উনি কে? ও, আপনি হাজবেন্ড? আচ্ছা, প্রথম দিন আসেন নাই বোধহয়, না? আসছিলেন, বাইরে ছিলেন। আসলে একটা এতগুলো রেকর্ড করছি, মনে করা খুব মুশকিল। ভালো আছেন ভাই? না, কি নাম আপনার? মোহাম্মদ আলী। মোহাম্মদ আলী। আচ্ছা, ইনি বোধহয়, ইনি কে মেয়ে? নিশ্চয়ই মেয়ে। না, কয় ছেলে মেয়ে আপনার? এখন বর্তমান দুইটা। দুই ছেলে মেয়ে, মানে এই হচ্ছে মেয়ে, এটাও তো মেয়ে বোধহয় নাকি? হ্যাঁ, দুইটা মেয়ে। ওর কথা বোধহয় স্টুডিও থেকে শোনা যাচ্ছিল, ওর চিল্লাচিল্লি। তো আপনার পরিচয় একটু দেন ভাই। আলী ভাই, কি করেন আপনি? আমি গাড়ি চালাই। পেশায় আপনি গাড়ি চালান? গাড়ি চালান। আচ্ছা, বাসা হেমায়তপুর। হেমায়তপুরে? হেমায়তপুর কোথায়? যাদুরচর। যাদুরচর? ওখানে কি আপনার নাম বলে আপনার বাসায় চলে যাওয়া যাবে? বাসায় যাওয়ার নিয়ম কি বলে? যাদুরচর না তো মধুরচর বললে সবাই চিনবো। মধুরচর 3 রাস্তার মোড়ে গেলে আমার ঠিকানা পাইবো। আচ্ছা, তো সংসার কত দিনের, কত বছর? 2 বছর এখনো মনে হয় নাই। 2 বছর কাছাকাছি। কাছাকাছি। মানে ওনাকে বিয়ে করেছেন 2 বছর হয় নাই? না, 2 বছর হয় না, 2 বছর কাছাকাছি। কি আপনার আগের ঘরের মেয়ে নাকি? ও আচ্ছা আচ্ছা, দ্বিতীয় বিয়ে। ঠিক আছে, না লোকজন কনফিউজ হয়ে যেতে পারে পাই, সে কারণে এই প্রশ্নগুলো করতে হচ্ছে, কিছু মনে করেন না। আচ্ছা, তো ওনাকে সবকিছু জেনে শুনেই বিয়ে শাদী করছিলেন? সবকিছু জেনে শুনে করছি। বাবা মায়ের খোঁজের ব্যাপারে আপনাকে কখনো বলছে যে আমার মা এরকম, বাবা এরকম? আপনি কেমন দেখছেন আর কি, মানে কতটুকু উদ্গ্রীব দেখছেন ওনাকে? বলছিল, আমি যতটুকু জানি বলছিল, আমি আসতে চাইছিলাম, মানে সময় পাই নাই, কষ্ট পাই নাই, আসছিল। মানে ওনার মধ্যে ইচ্ছা ছিল যে বাবা মার খোঁজ চায় বা এরকম? হ্যাঁ, চাই। মরিয়ম, কেমন আছেন? কি নাম ওর? ওর নাম মুস্কান। মুস্কান? মুস্কান মানে তো বোধহয় হাসি। মাশাআল্লাহ, মুস্কান। আচ্ছা, তো এই একটু বলেন আমাকে, কি অবস্থা, আপনি কবে নাগাদ জানলেন যে আমরা এরকম ফ্যামিলি সন্ধান পাইছি বা এরকম কোনো কিছু? এটা আমি ইউটিউবের ভিতরে আমার ওই যে বললাম না, বোনের নন্দের মেয়ের কাছ থেকে দেখছি, জানছি, ওর থেকে ঠিকানা নিছি। না, সেটা তো আসছেন এখানে, কিন্তু আমরা যে আপনার পরিবারের সন্ধান পেয়েছি, প্রাথমিকভাবে নিশ্চিত হতে পারছি, এই খবরটা আপনাকে কে দিয়েছে? এটা দেয় নাই তো, এখনো ফোন দিছিল মহিউদ্দিন ভাই। আচ্ছা, মহিউদ্দিন কি বলছে আপনাকে? বলছে যে আপনি আজকে আসতে হবে। মহিউদ্দিন কিছু বলে নাই? কিছুই বলে নাই? ফ্যামিলি পাওয়া যাচ্ছে এরকম কিছু বলে নাই? মহিউদ্দিন, তোমার বিরুদ্ধে তো বিশাল অভিযোগ, এদিকে চলো, কাছাকাছি আসো। কি বলছেন? আপনাকে এর ভিতরে একদিন ফোন দেওয়া হয়েছিল যে আপনার প্রাথমিকভাবে আপনার পরিবারের সন্ধান পাওয়া গেছে, এরকম কিছু বলা হয়নি? হ্যাঁ, বলছিলেন যে মানে বলছিল, কিন্তু আমি অতটাই ছিলাম না। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। মরিয়ম, আপনি আমাকে একটু বলেন আপনার মনের অবস্থা কেমন? আজকে কি আপনার পরিবার পাওয়া যায়, যদি যায় আর কি, মানে কি মনে করে আসছেন? তাহলে আমি অনেক খুশি। অনেক খুশি? পাওয়া যাইতে পারে কি মনে হয়? আমি আল্লাহর কাছে অনেক দোয়া প্রার্থনা করতেছি যে আমি আজকে যেন পাই। আলহামদুলিল্লাহ। আপনি আমার ভিডিওগুলো কি দেখছেন? আগের ভিডিওগুলো, আমরা আপডেটগুলো যে আমরা করি? হ্যাঁ, দেখছি। আমাদের শর্ট তো সাধারণত মিস হয় না, এখন পর্যন্ত বোধহয় একটাও মিস হয় না, আলহামদুলিল্লাহ। আর বাকিটুকু দেখা যাক কি হয়। সবাই বলে যে একটাও মিস হয় না। তবে আমি সাহস পাইছিলাম যে আমার আগে যে মেয়ে একটা ঢুকছিল না, ওই মেয়ের পরিবারটা পাইছিলাম, ভিডিওতে দেখছি। আচ্ছা, দেখি আমি পুরো বিশ্বাস যে আমারটা পাইবো। আলহামদুলিল্লাহ, ঠিক আছে, দেখা যাক। তুমি কতটা খুশি মা? তুমি অনেক খুশি? আচ্ছা, কি জানি নাম তোমার? কাজল। কাজল, মাশাআল্লাহ। তো আমাদের এখন নিয়ম যেটা হচ্ছে সেটা হলো যে ওকে তো নিয়ে আপনি স্টুডিওতে যেতে পারবেন না। ওকে নি বাচ্চা আপনাকে ম্যানেজ করতে পারেন তো? বাচ্চা, ছোট বাচ্চা ম্যানেজ করা কিন্তু ডিফিকাল্ট যাবে, অনেকে পারে না। আচ্ছা মহিউদ্দিন, আমাকে একটু বলো যে ফার্স্ট সোর্স কয়টা দাঁড়াইছে আসলে? ফার্স্ট সোর্স একজনই স্যার, কিন্তু উনি হচ্ছে ওই এখন যে ফ্যামিলি দাবি করেছে ওই ফ্যামিলির মামি হয়, ওনার নাম্বারটা দিয়ে মূলত কমেন্ট করেছে। আচ্ছা আচ্ছা, দেখে আমরা ফার্স্ট সোর্স। আমরা মনে আরিফ ভাইয়ের সাথে কথা বলি, আরিফ ভাইয়ের সাথে কথা বলে বিস্তারিত আমরা ওনার কাছ থেকে জেনে নিতে পারবো কি অবস্থা। এই দিন আমি প্রবীরকেও কানেক্ট করবা, তুমি প্রবীরের সাথেও আমি কথা বলবো, প্রবীর ভাইয়ের সাথে। তো ওনারা তো বোধহয় চলে আসছে না, কাছাকাছি আছে। আচ্ছা, আপনাকে তাহলে আর বাইরে বসাবো না, আপনি সরাসরি স্টুডিওতে যে বসবেন আগের দিনের মতোই, আর বাচ্চাটাকে হচ্ছে ওর বাবার কাছে দিয়ে যেতে হবে, ঠিক আছে? আপনার যদি ম্যানেজ করতে সমস্যা হয় আপনি পাশের রুমে চলে যান, ওখানে একটা বারান্দাও আছে, ওটা খুলে টুলে দিয়ে একটু রেস্ট নেন, বাতাস লাগলে ভালো লাগবে, দিয়ে আসেন। ওকে দেন। ও তো বুঝবে না, ও বড় হয়ে দেখে বলবে যে কি হয়েছে আজকের এই ভিডিওতে। কাউকে দেখলে চেনার সম্ভাবনা আছে? কাকে? মাকে।
মার চেহারা মনে আছে? দেখা যাক, অনেকেই বলে কিন্তু অনেক সময় আবার চিনতে পারে না, আবার অনেকে চিনতেও পারে, আল্লাহ ভরসা। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা তৃতীয় ধাপে প্রবেশ করছি। সবগুলো ক্লুজ এখানে আছে এবং একই সাথে কিছু গোপন তথ্য ছিল। আসলে আমরা প্রত্যেকটা কেসের একটা করে ফাইল তৈরি করি, আপনাদেরকে একটু দেখাই দিই। আজকে যেহেতু মনে হলো এই যে স্টেটমেন্ট, যে উনি এখানে আসছেন ওনার ফিঙ্গারপ্রিন্ট সহ, এবং প্লাস হচ্ছে ওনার ডিটেল, পরবর্তীতে উনি কী কী ক্লুজ নিয়ে আসছিলেন, আমাদের পেপার, এবং পরবর্তীতে ওনার যত বিষয়গুলো যত হবে, মানে যদি আজকে ফ্যামিলি অ্যাকসেপ্ট করেন তারপরেও কিছু ইনিশিয়াল আসবে, এখানে পেপারস আসবে, লিগ্যাল পেপার, এবং সেখানে তিনি সাইন করবেন, যে পক্ষ দাবি করেছেন তারা সাইন করবেন। আসলে এই বিষয়গুলোতে এই যে আমাদের আপনারা এখন যেটা দেখতে পান, এই জায়গাটায় আসতে কিন্তু আমাদের সময় লেগেছে। হ্যাঁ, মানে শুরু করেই আমরা বুঝি নাই যে এত কিছু লাগবে, এবং এগুলো দিনকে দিন আরও ডেভেলপ করা হচ্ছে। যেহেতু সবই শেয়ার করি আপনাদের সঙ্গে, সুতরাং সব কিছুতেই আপনাদের জানা থাকা উচিত। নিশ্চয়ই কেউ ভালো ফিডব্যাকও দিতে পারবেন, গুড ক্রিটিসিজম করতে পারবেন। হ্যাঁ, আর এখানে আসলে আমার কিছুটা টাইম পাস করা লাগে, কারণ এই ক্যামেরা থার্ড পার্টে যখন শুরু হয় তারপরে আমার কিছুটা টাইম পাস করতে হয়। তো ভাবলাম যে একবারে বসে থাকার চাইতে একটু কথা বলি মাঝখানে, তো যে কারণেই বলা। সমতনাটা চলে আসছে। হ্যাঁ, কতজন আসছে মহিউদ্দিন? টোটাল 7-8 জনের মতো আসছে। কোথা থেকে আসছে ওনারা? এলাকা কোথায় ওনাদের? নেত্রকোনা থেকে আসছে। আচ্ছা, ওকে, ঠিক আছে, ওপেন করো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই তো, এটাই আপন ঠিকানা? আবুল কাসেম। আপনি আবুল কাসেম না? আসসালামু আলাইকুম। আর কেউ আসবে? ভালো আছেন? জি, আপনি এই পাশে চলে আসেন, মানে ভদ্রমহিলাকে এই পাশে চলে আসুন। আপনারা একটু সিস্টেম করে বসে যান, বাকি 4 জন। হ্যাঁ, ব্যাগগুলো নিচে রেখে নেন, ব্যাগগুলো নিচে রেখে নেন। হ্যাঁ, আপনি আবুল কাসেম, মানে আপনি বাবা দাবি করছেন, রাইট? আপনি এখানে বসেন। আর আপনি? আপনি হচ্ছেন মামি। জি, বসেন, বসে যান, ওখানে বসেন। বাবাই তো উনি। আবুল কাসেম কে? এখানে পিতা নাম আবুল হাসেম। আচ্ছা, আবুল হাসেম কে? আপনি পাশে এসেছেন, তারা হাসেম সাহেবকে আমার এপাশে লাগে। হ্যাঁ, আচ্ছা, আমি একটু পরে খানের ব্যবস্থা করছি, একটু কিছুক্ষণের জন্য ইন্টারভিউটা করে নিই, তারপরে হচ্ছে হলো বাকি বিষয়টা নিয়ে কথা বলবো। সো আপনি বাবা দাবি করছেন, রাইট? আর মুখের মাস্কটা একটু খুলে ফেলেন সবাই, মুখের মাস্কটা খুলেন। আচ্ছা, আপনি হচ্ছেন আবুল হাসেম। তাহলে আপনার কাজ কি ছিল? আপনি কি করতেন একটা সময়? কৃষি কাজ করতাম, এরপরে ট্রলার চালাইছি। আচ্ছা, বেশ কিছুদিন ট্রলার চালাইছি। ও যে ভিডিওতে যিনি বলছে, আপনাদের সবার মোবাইলগুলো সাইলেন্ট করে দিতে হবে। ভিডিওতে যেটা বলছে যে আপনি হচ্ছে হলো এক সময় চাউলের বস্তা টানতেন। এটা হইলো ট্রলারে আমরা মাল লোড আনলোড করতেন। হ্যাঁ, লোড আনলোড না, তাহলে আমরা ট্রলার দিয়ে ভাড়া টানতাম। আচ্ছা, তো ওকে আপনার বস্তা টানতে দেখছে কখনো? হ্যাঁ, দেখছে। আমরা বস্তা যখন ট্রলারে তোলা লাগে তখন বস্তা দেখছে। আচ্ছা, ওইটা দেখে হয়তো মনে করছে, তখন দেখছে, তখন ওইটা দেখে হয়তো মনে করছে যে হচ্ছে হলো ইয়ে করার ব্যাপার আছে। ওই জিনিসটা বুঝলেন? আমাদের আরেকটা জিনিস করতে হবে নেক্সট টাইম, সেটা হচ্ছে যখন উপরে উঠবে তখন সবাইকে বলবো ফোনটা যাতে সাইলেন্ট করে ওঠে, ঠিক আছে? ওকে, ওকে। আপনার স্ত্রীর নাম কি? রাজিয়া আক্তার। উনি বলছেন খাতুন আক্তার। জামতলা বাজারের কাহিনীটা কি বলেন তো? জামতলা না, জামদলা। জামদলা? জি, বলো সবাই বলো। জামধলা। জামধলা বাজার। ও বলছে জামতলা। কোনো সমস্যা নাই, এটা ঠিকই আছে। এটা কি বাজারের সাথে নদী? নদী, হ্যাঁ, এটা তাই বলছে। নাম হলো কংস নদী। আচ্ছা, ভাই বোনের সংখ্যা? ওদের 3 ভাই 1 বোন। 3 ভাই 1 বোন, ঠিক আছে। নামগুলো একটু বলেন তো। বড় জনের ছেলের নাম হচ্ছে লিটন, আর মাঝের নাম হচ্ছে হারুন, আর আমার মেয়ের নাম হলো মরিয়ম। 3 নম্বরটা। 4 নম্বরটা হইলো আপনার নয়ন। এই 4 জনের পরে কি আর বাচ্চা কাচ্চা হয়েছে? তার মানে ও যা বলছে সবই ঠিক আছে। চাচার নাম মনে নাই? চাচা ছিল একজন, আপনি সেটা। আপনার কি নাম? আপনার? আমার নাম সালেক মিয়া। সালেক মিয়া। আপনি একটাই, মানে আপনারা 2 ভাই শুধু? যে 2 ভাই না, আমরা 6 ভাই, কিন্তু 2 ভাই ছিলাম। এই মেয়ে যখন আসছে তখন আমরা 2 ভাই বাড়িতে ছিলাম। ও আচ্ছা আচ্ছা, এই জন্য আপনার কথা বলছে আর কি। আচ্ছা আচ্ছা, মামার নাম হচ্ছে আব্দুল কাসেম।
মামা কেউ আসছে এখানে? কাশেম, আপনি কাশেম, প্রথমে সালাম দিলেন, আপনি হচ্ছেন আব্দুল কাশেম, মামা তো ভাই হচ্ছে মুরাদ, আপনি হচ্ছেন সেই মুরাদ। মাস্টার একটু খুলে ফেলা যাবে মুরাদ ভাই? হ্যাঁ, আচ্ছা। আর মামার বাসার ঠিকানা ছিল কোথায়? আপনার বাসার ঠিকানা? 7 ভাই নেত্রকোনা। 7 ভাই নেত্রকোনায় বলছে। জামতলা বাজারের পাশে বড় নদী ছিল, সেখানে ট্রলারের ভিতর সেই ট্রলারের চাল তোলা হতো, সে কাজটি বাবা করতেন, এটা হচ্ছে ওর বলা। আর মামা নেত্রকোনাতে থাকতেন, এই মামাই তার পরিচিত জনের বাসায় মরিয়মকে রেখে যান। এই তার মানে ওর যেটা ভাষ্য সেটা হলো যে আপনি ওকে রাখছিলেন। কি হয়েছিল একটু বলেন তো ঘটনাটা? আমি তো চাকরি করি জেলা জজকোর্ট নেত্রকোনা। আচ্ছা। চাকরি করার অবস্থায় তখন তো আজ থেকে প্রায় 30 বছর আগের কথা। প্রত্যন্ত অঞ্চল খুব, আপনি ওই রুমে চলে যান ব্রাদার মুরাদ ভাই, আপনি ওই রুমে চলে যান। প্রত্যন্ত অঞ্চল তো মানে তখন ছিল দরিদ্র গোষ্ঠী। একটা জিনিস যেটা হচ্ছে যে কাশেম সাহেব, মানে যা ঘটেছে আপনি সেটাই বলবেন, এখানে অনেস্টির কোনো বিকল্প নাই। হ্যাঁ, কি করেছেন আমি? স্যারের এমএলএসএস, উনি আমার বিশ্বস্ত একজন সিনিয়র সহকারী, ওনার একটা বাচ্চা আছে, এটা রাখার জন্য তার বাসায় দেওয়া হয়েছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। যাই হোক, বাসা হইলো মোহাম্মদপুর। আচ্ছা আচ্ছা। আমি বুঝলাম 2-3 মাস আগে দিয়ে আমি তারে এখানে নিয়ে আসছি। তার মা ছিল, বা আমরা সমন্বয় করে এখানে দিলে ভালো হয়, ওইখান থেকে হারাই গেছে, ওইখান থেকে সে এইভাবে হারাই গেছে। এখন কথা হচ্ছে যে এই যে বাচ্চাটাকে হারাই গেল, এরপরে আপনারা কি করছিলেন? আপনি তো আইনের হ্যাঁ, আমরা তখন কি স্যার আমাকে জানাইছেন, পরে স্যার আসতে বলছেন, তার বাবাও আসছে। হ্যাঁ, পরে বাসায় এসে পরে আমরা নামিয়ে আসছি তাৎক্ষণিক, পরে আবার তার বাবাকে নিয়ে আসছি। আসে বললে কি হইলো, পরে উনি পত্রিকায় বিজ্ঞপ্তি করলেন। বিজ্ঞপ্তি করলে এগুলো আনছেন কোথায়? সেটা মাইকিং করা হয়েছে, বা আমরাও খোঁজাখুঁজি করছি, তার বাবাও চাচাও বা আত্মীয় স্বজন যারা আছে মোহাম্মদপুর অন্যান্য অফিসারের বাসায়। ছবি ছিল আপনাদের ওই সময়টাতে? বাচ্চার ছবি ছিল? ছিল না? ছবি কি আমরা মরিয়মের ছবি দিতে পারছিলাম না? আমরা কোনো ছবি পাইনি। বাচ্চার ছবি তোমার কাছে ছিল? পেপারে ছিল। পেপারে ছিল তো, পেপারে কাটিংটা তো নিয়ে আসছেন নিশ্চয়ই, ওই যে পেপার কাটিং। আচ্ছা, ফাইনাল করো মহিউদ্দিন, ফাইনাল করো। হ্যাঁ বলেন, তারপর আর কি করেছেন? হ্যাঁ, ওইটা তারপরে এই করলাম, মানে আইনি যে পদক্ষেপ নেওয়ার ব্যাপারটা, আইনি পদক্ষেপ, জিডি নেওয়া, জিডি করা বা এরকম কোনো কিছু করা, এগুলো করছিলেন? স্যার করছেন, তো আমাকে চিঠি দেখান, পেপার বিজ্ঞপ্তি, মাইকিং করানো, এগুলি উনি করছেন। কোথায় এটা দেখি একটু, এটা কি পত্রিকা ওই সময়? জনকণ্ঠ দিয়েছেন। কত সালের? 1991 সালের। মরিয়ম নামের মেয়েটি 1499 তারিখ সকাল 11টায় মোহাম্মদ শেরশাহ সুরি রোড হইতে হারাইয়া গিয়াছে। তার গায়ের রং কালো, বয়স 10 থেকে 11 বছর। সন্ধান প্রাপ্তি শামসুল ইসলাম। এই শামসুল ইসলাম সাহেবই, শামসুল ইসলামটাকে এই হচ্ছে পত্রিকাটা একটু দেখাও, একটু পত্রিকার প্রথম পাতাটা একটু দেখাও। তাহলে 99 সালে হারাইছে, ও সেটা বলতেছে যে 21-22 বছর। ঠিক আছে, জনকণ্ঠ কত এটা? এই যে ডেট দেওয়া আছে, এখানে সব দেওয়া আছে, আপনারা দেখে নিন। সে সময় এটা খুব ভালো কাজ করছেন, পেপারটা নিয়ে আপনি রাখছেন। আপনি কি হন? মামি হন, মানে ওনার স্ত্রী আপনি? আচ্ছা, তো আপনি কেন যত্ন করে রাখলেন এই পেপারটা এতদিন? আমি যত্ন করে রাখছি, মেয়েটা যেহেতু আমার হাজবেন্ডে দিছে। এই কি ছবি কি ঝাপসা হয়ে গেছে? হ্যাঁ, এই ছবিটা তার বাসায় বাচ্চাটাকে স্যারের মেয়ে নিয়ে তুলছিল আর কি, পরবর্তীতে ঝাপসা হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, তো কি হয়েছে বলেন তো? আপনি পেপারটা এতদিন যত্ন করে রাখলেন? পেপারটা যত্ন করে রাখছি এই জন্য যে যেহেতু আমার স্বামীর কারণে সে হারাইছে। আমার স্বামী দিচ্ছে যশোরের বাসায়, ওইখান থেকে সে হারাই গেছে। সে তো হারাইছে তার কারণে সে হারাইছে। সে যদি বাসা থেকে না বের হতো তত সে হারাইতো না। সে এখানে ছিল প্রায় 3-4 মাস ছিল জয় সাহেবের বাসায়। তখন নানান জনে নানান কথাবার্তা বলছে যে হারাই গেছে, না তারে বিক্রি করে ফেলছে, নাকি মাইরে ফেলছে, নানান জনে। তখন তো এটা তো ধরেন আমি বলতে পারতাম না, আমার মনে একটা কষ্ট জাগতো। আর মরিয়ম কিন্তু আমার কাছে অনেকদিন ছিল, আর খুবই দুষ্ট ছিল, এমন দুষ্ট ছিল মানে যেদিকে যাইতো সে ঝগড়া কিনে আনতো। না, কিন্তু বাচ্চাদেরকে তো আসলে বলা যায় না, এটা এক একজন বাচ্চা এক এক রকমের দুষ্টু থাকে, বাইরে থাকে। কিন্তু আমার যে পয়েন্টটা ছিল যে আসলে এত ছোট বাচ্চা কি দেওয়ার কি প্রয়োজন ছিল? দাঁড়ান এক মিনিট, বাবা বলেন আসলে কি প্রয়োজন ছিল? আপনি বলেন, মন খুলে বলেন। প্রয়োজন আমার এই সময় মানে চলার মতো কোনো অবস্থা ছিল না। 4টা সন্তান, আমরা 2জন, 6জন মানুষ। এই সময় আজ থেকে 22 বছর আগে ধরেন অভাবও ছিল, খাওয়া পড়া বড় কষ্ট ছিল। আচ্ছা, না আমি এই প্রশ্নটা আপনাকে এই কারণে করতেছি, আপনি মন খারাপ করেন না। সেটা হচ্ছে যে মেয়ে একটাই মাত্র আপনার মেয়ে, আর মেয়েরা বাবার কাছে কিন্তু অনেক বড় ব্যাপার। হ্যাঁ, আপনার 3টা ছেলেকে আপনি কি করছিলেন? 3টা ছেলে? 3 ছেলে, এক ছেলের সিলেট দিছিল কাজে, বাসায় দিছিল, বাসায় দিছিল। আচ্ছা, আর বাকি 2টাকে? আর
একজন মারা গেছে, ছোট নয়ন মারা গেছে, নয়ন মারা গেছে, আর 2 জন আছে, লিটন হারুন, এই 2 জন আছে। আচ্ছা, আপনারা এরপরে ওই শুধু পেপারে দেওয়া ছাড়া আর কিছু করছিলেন? পেপারে দেওয়া স্যার, আমি তো মূর্খ মানুষ, কিছু বুঝি না, আমি তার উপরে এইসব এটা নিয়ে আপনাদের মধ্যে কোনো মনোমালিন্য হওয়া, পরবর্তীতে সম্পর্ক নষ্ট হয়ে যাওয়া? আমার বোন না, আমার বোন হয় না, তবে তারা আপনার তো নিজের একটা খারাপ লাগা ছিল অবশ্যই, তাই না? এটা না বললে তো এটাই আমার খারাপটা ছিল। তবে আল্লাহর কাছে সবসময় আমি প্রার্থনা করতাম যে আল্লাহ, আর পেপারটা রাখার মানে আমি এখানে একটা মজার ঘটনা শুনলাম আরিফের কাছ থেকে, আরিফকে ফোনে কানেক্ট করো। আপনারা নাকি অপেক্ষা করেছিলেন যে এরকম কবে নাগাদ কি হয়? এই যে পেপারই তো সেটার প্রমাণ। হ্যাঁ, এটা তো সেটা তো অবশ্যই, এই প্রমাণটা আমি রাখছি, যদি কোনোদিন তাকে পাওয়া যায় যাতে এই প্রমাণটা। আর আমি মানে সব সময় সাউন্ডটা চলে যায়, সম্ভবত জেট ফাইটার যাচ্ছে। কানেক্ট করো। হ্যাঁ, আর আমি সবসময় অপেক্ষা করতাম যে এই জন্য যদি আল্লাহর কোনো কুদরত হইতো, মরিয়ম যদি না মারা যায়, আল্লাহ তার তুমি আপনি কি আপনার ঠিকানা দেখতেন আগে থেকে? আমার অনুষ্ঠানটা দেখতেন? মাঝে মাঝে দেখতাম। আমি শুনছি আরিফের কাছ থেকে মাঝে মাঝে দেখতাম যে আপনি আর মামাতো ভাই মুরাদ সম্ভবত বা যে কেউ একজন 2 জন বোধহয় আপনারা অপেক্ষায় থাকতেন যে কবে হচ্ছে এখানে মরিয়ম আসবে। আমি একটু কথা বলি ওনার সঙ্গে, একটু একদিন একটু আপনাকে শুনতে। আসসালামু আলাইকুম আরিফ ভাই, আমি কি প্রিয়া বলছিলাম? জি, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই যে মরিয়মের কেস আমরা এখন পুরোটাই ভিডিও করতেছি আপডেটে, আপনার কাছ থেকে একটু তথ্য নিতে চাই, কিভাবে আপনি আইডেন্টিফাই করলেন এদের ফ্যামিলিটাকে? একটু আরিফ ভাই একটু থামতে হবে, আরিফ ভাই একটু থামতে হবে। সম্ভবত আসলে আমার জানা নাই এটা এত শব্দ কেন হচ্ছে, মানে ওকে, মানে সম্ভবত বিমানের কোন একটা ফাইটার বিমানের শব্দ উড়ে যাচ্ছিল। হ্যাঁ, তো আপনি বলেন, আমি এগুলো কিছুই ফেলবো না, আপনি বলেন কি হয়েছে। প্রবীর দাস ভদ্রলোক একজন, মানে উনি কমেন্টে মানে মরিয়ম আপুর হচ্ছে মামির নাম্বার দেয়, তো প্রথম তাৎক্ষণিক আমি প্রথম মহিলার সাথে যোগাযোগ করি, তার মানে বিষয়টা হচ্ছে যে এই যে প্রবীর সাহেব যিনি মন্তব্য করছেন তার সাথে তিনি হচ্ছে ফার্স্ট সোর্স, তাই তো? আচ্ছা, ওনার নাম্বার আছে? এই প্রবীর সাহেবকে আপনারা চেনেন? প্রবীর সাহেব কি হয় আপনাদের? ও একই সাথে চাকরি করেন? আচ্ছা, প্রবীর সাহেবকে আমরা কানেক্ট করতেছি, আমরা কল দিচ্ছি, আপনি বসেন। ঠিক আছে আরিফ ভাই, থ্যাংক ইউ, আমি প্রবীর সাহেবের সাথে কথা বলতেছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, কানেক্ট করো প্রবীর সাহেবকে। হ্যাঁ, আপনি বলতে চাচ্ছিলেন একদিন কি যেন একটা বলতে চাচ্ছিলেন, বলেন তো, ভুলে গেছেন? আমি আপনাদের একটা ভিডিওটা দেখছি যে এই ইয়েতে লন্ডনে না ইতালিতে একটা মেয়ে হারিয়ে গেছিল, যে তারপর দেশে আসছে অনেক বছর পরে, আপনাদের ইয়েতে আসছিল অনেক আগে। ওই ভিডিওটা দেখে, অনেক আগে না, এটা মনে হয় 6-7, যাই হোক, কোন এক সময় মনে আছে আপনার? হ্যাঁ, আমার মনে আছে। নামটা কি ওনার? ওনার নামটা আমার ঠিক মনে নাই, মনে পড়তেছে না। আচ্ছা, সমস্যা নেই। হ্যাঁ, আপনি দেখেছেন এরকম একটা ভিডিও, তারপর ফ্যামিলি নিয়ে আসছিল পুরো। পরে আমি ওদিন আমি আল্লাহর কাছে প্রার্থনা করছি যে আল্লাহ, এরকম যদি একদিন মরিয়মের একটা খবর আমি পাইতাম, এরকম একটা চ্যানেলের। তার মানে আপনাদের ভিতর থেকে একটা খারাপ বোধ সবসময়ই ছিল? না, খারাপ বোধটা এটাই ছিল যে যদি সে বাইচে থাকে তাহলে আল্লাহ তুমি তারে পাইয়ে দাও। রাইট। আমরা একটু প্রবীর সাহেবের সাথে কথা বলি, লাইন আছে তো না? ওয়েট করতে হবে দর্শক। এটা এইরকম সাউন্ড আসলে সাউন্ড প্রুফ স্টুডিওতে গিয়েও এটা কন্ট্রোল করা সম্ভব না, এটা কিছু করে না, আমাদেরকে একটু মেনে নিতে হচ্ছে। হ্যাঁ, আপনার ভিডিওতে যা হয় আমরা সেটাই উপস্থাপন করি। আসসালামু আলাইকুম প্রবীর সাহেব, ভালো আছেন? জি, আমি ভালো আছি। একটু হোল্ডে থাকবেন, আমাদের একটু নয়েজ হচ্ছে। আমি একটু আপনার কাছ থেকে জানতে চাই যে আপনি বোধহয় প্রথম আমাদের এই মরিয়মের ভিডিওটা দেখেছেন, রাইট? দেখে হচ্ছে ওর পরিবারকে আইডেন্টিফাই করতে পেরেছেন। আপনি জানতেন কিভাবে বিষয়টা? আচ্ছা আচ্ছা, তো মামা কি আপনার সাথে বিষয়গুলো শেয়ার করছিল কখনো? হ্যাঁ, আপনার সাথে কি কখনো শেয়ার করেছিল মামা? ও, তার মানে আপনার অনেক পুরানা কলিগ। আলহামদুলিল্লাহ। আপনি কোথায় আছেন, কি করছেন এখন, কি কাজ করেন একটু বলেন যদি আমাদের। কোথায় আছেন? জজ কোর্টে চাকরি করছেন। জি, ঠিক আছে, বাকিটুকু আমি এই কাশিম সাহেবের কাছ থেকে শুনে নেব। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সরি, টিস্যু আছে, টিস্যু ইউজ করতে পারেন। ইনি আপনার অনেক পুরানা কলিগ, আমি যেটা বুঝতে পারলাম, তাই না? পুরানা বলতে মানে অনেক পুরানা, কারণ 20-21 বছর আগে ময়মনসিংহ থাকতে আর কি, মামু
ওনার ভাই না, উনি অ্যাডভোকেট ছিলেন মহেশী, তখন থেকে পরিচিত। আচ্ছা। আর জজ সাহেব তারও পরিচিত। আচ্ছা। তো এই ভিডিওটা সম্পর্কে আপনি জানছেন কখন যে এরকম আপনার মেয়ের সন্ধান পাওয়া গেছে বা কোনো কিছু? এটা মুরাদে যখন প্রথম দেখছে, মুরাদ এই ভদ্রলোক। আচ্ছা, তারপর মুরাদে দেখার পরে হেরা জানার আগে মহিউদ্দিন ভাই ফোন দিল। আরিফও কথা বলছে আপনার সাথে? আরিফ ভাই, আরিফও কথা বলছে। হ্যাঁ, আরিফ কথা বলে আমাকে প্রথমে আরিফ ভাই দিছে, মহিউদ্দিন ভাই। হ্যাঁ, মহিউদ্দিন ভাই বেশি কইছে, বলছে আপনি মরিয়ম নামে আপনার মেয়ে ছিল। 20-22 বছর পরে আজকে মানে আমি একটা কথা শুনলাম, যখন আমার শরীর কাঁপে গেছে। মানে কাঁপে গেছে বলতে মানে একটু আনন্দের মতন লাগছে। হ্যাঁ, ও মাই গড। পরে বললাম যে হ্যাঁ আমার মরিয়ম নামে মেয়ে আছে, যে হারাই গেছিল। যে পরে কইলো ভাই আপনি যদি মোবাইল থাকে, অ্যান্ড্রয়েড মোবাইল থাকলে আপনি এই ভিডিওটা দেখেন। আমার প্রথম কইছে যে আপনি মানে একটু ইয়া করছে, আমি আবার কারোর সাথে যদি কথা কই ঠিকানাটাকে লই পরিচয়টা লই একটু কথা বললে সুবিধা হয়। এই জন্য পরে আমি আমার নাতিরে ডাক দিলাম, নাতিরে ডাক দিয়ে বললাম যে হাসান সাহেব বিস্তারিত ঘটনা আমি ভিতরে নিয়ে শুনবো, তার আগে আপনি শুধু আমাকে বলেন এই ভিডিওটা দেখার পরে কি আপনার মনে হয়েছে এটা আপনার মেয়ে? আমি দেখে ডাইরেক্ট চিনছি। আমার মেয়ের চিহ্ন আছে একটা। কোথায় চিহ্ন আছে বলেন তো? এই যে জায়গায় বাতিতপুরি ছিল। আচ্ছা, এখানে দাগ আছে, আর কোথাও দাগ আছে? এই জায়গায় ধরেন। আচ্ছা, হয়তো একটু উপর দিকে না, একটু নিচ দিকে, একটু সাইডে যাইতে পারে। তাহলে এই বাম পাশে কিসের দাগ ছিল, কি ছিল ঘটনাটা? ওটা ভিতরে বসে বলবেন, তার আমাকে বলেন না। ওনারও মনে আছে, দেখেন মিলে কিনা। সবচেয়ে বড় কথা হচ্ছে যে উনি বলছে ওনার মাকে দেখলে চিনবে। মরিয়ম, আপনার মাকে, ওনার মাকে আনা যায়নি কেন আজকে? আনছেন? ছবি আনছেন? ছবিটা নেই, ছবিটা সমস্যা নাই। খামের জলে আজকে পুত পবিত্র হবে সমস্ত কিছু। ওকে, ইনশাআল্লাহ আপনারা বসেন, বাকিটুকু হচ্ছে দেখি হচ্ছে নাকি না। এই ছবির উপর নগদ ছবি কোনটা? এটা নগদ? আচ্ছা, ঠিক আছে। আরেকটা পরিচয় বলি, আমরা মামারা ফুফারা ভাই, ওইটা পরবর্তীতে জানবো না। আমি আগে বাপ মানে চেনে যাবার এটাই দেখি। হ্যাঁ, ফ্যান ছাড়েন এবং বসেন, আমি আসতেছি। থ্যাংক ইউ। জি জি জি, ফ্যান ছাড়েন, সমস্যা নেই। মরিয়ম, কিছু কি শোনা গেছে এখান থেকে? কিছু শোনা যায় নাই? ওকে। কার বাসায় কাজে দিছিল এরকম কোনো কিছু মনে আছে? ওই লোকের নাম কি মনে আছে? মনে নাই। এখানে একটা কথা বলে নেই প্রিয় দর্শক এবং শ্রোতা, যেটা আমি একদম ভিডিও শেষেও বলতে পারতাম, সেটা আমি একটু এইখানেই বলে রাখতেছি, বলে আমি ফোর্থ পার্টটাতে যাব। সেটা হলো এখানে যার বাসায় উনি দিয়েছিলেন এবং যার পরিচয়টা উনি এখানে বলেছেন, সেই পরিচয়টা আমি প্রকাশ করছি না, ফ্ল্যাশ করছি না। তার প্রধানতম কারণ হলো যে এটা আইনত এটা করা যাবে না, এবং করতে হলে আমাকে ডেফিনেটলি তার সঙ্গে কথা বলতে হবে ফোনে। এবং যেহেতু তাকে আইডেন্টিফাইয়েবল এবং খুব সহজে আইডেন্টিফাই করা যাবে এই ভিডিওর মাধ্যমে, এবং এতে করে তিনি সামাজিকভাবে হেনস্থার শিকার হতে পারেন। তো সেই জায়গাটা থেকে আমি তার পরিচয় এবং বিস্তারিত তথ্যগুলো আমি এখানে হাইড করছি। এই হচ্ছে বিষয়, মানে আমার ভিডিওতে সেটা ফ্ল্যাশ আউট হবে না। ওকে, আশা করছি আপনারা আপনাদের জায়গা থেকে বিষয়টা বুঝবেন। কালকে রাত থেকে খাওয়া নাই না? কি হয় এরকম একটা বিষয়। নামাজেরও মানত করছেন। উনি আমাকে বলতেছিল যখন আমি ক্যামেরা সেট আপটা রেডি করতেছিলাম ভিতরে নিয়ে আসার পরে, তখন বলতেছিল আপনি ক্যামেরার সামনে বলেন না কেন? আসলে এই মানুষগুলোর ভিতরের যে কি অবস্থা আর কি আকুতি, এগুলো বোঝানোর জন্য আমরা আসলে এই বিষয়গুলো তে একটু জোর দেই, যাতে করে শেয়ারিংয়ের জায়গাটা যেন কোনো কার্পণ্য না হয়। এই হচ্ছে বিষয় আর কি। তো মরিয়ম, আপনি যে তথ্যগুলো দিছিলেন আমাদেরকে ভিডিওতে, যে কথাগুলো বলছিলেন, যেগুলো আপনার মনে আছে, ওই তথ্যের ভিত্তিতে 100% মিলে গেছে এখন পর্যন্ত, 100-তে 100% মিলে গেছে। এইরকম একটা পরিবার আজকে এখানে আসছে। আপনি বলছেন যে আপনি আপনার মাকে দেখলে চিনবেন, বাবাকে দেখলে চেনার সম্ভাবনা নাই, অথচ বাবার ঘটনায় মনে আছে, বাবা নিয়ে যেত ওই বাজারে বা ওরকম কোনো কিছু। আচ্ছা, আমার হাতে 2টা ছবি আছে। হ্যাঁ, একটা অনেক আগের, একটা বর্তমান। হ্যাঁ, আপনি আগের ছবিটা দেখেন তো, এনারা কারা, পরিচিত লাগে নাকি? একটু দেখেন, দেখলেও চিনতে পারেন কিনা। ধরেন
যে আমার মায়ের চেহারা। এটা আপনার মা? নিশ্চিত এটা আপনার মা? হ্যাঁ, দেখেন না আমার সাথে মিল আছে। সেটা বড় কথা না, কিন্তু আপনার মা কিনা এটা আপনি দেখে চিনতে পারছেন কিনা এটা বলেন। হ্যাঁ আমার মা। শিওর আপনার মা? আল্লাহু আকবার। কত সালে হারাইছিলেন জানেন? 99 সালে। আপনাকে নিয়ে পত্রিকায় ওরা হারানো বিজ্ঞপ্তি দিছে, সেটা সমস্ত কিছু ডকুমেন্টস নিয়ে ওরা আসছে আজকে। এটা দেখেন তো, চেনেন নাকি? এটা চিনতেছেন না? আপনার মায়ের বর্তমান ছবি এটা। আগের ছবি থেকে চিনছেন? চুপচাপ কেন? কথা বেরোচ্ছে না মুখ দিয়ে? চোখের জলে কথা কয়। এই হচ্ছে ছবি, আগের ছবি যেটা আমি বাইরে দেখাইছি আপনাদেরকে। এইটা দেখে উনি শিওর আপনার মা? বুঝেন কিন্তু মুখে বলতে হবে, মুখে না বললে তো। আমার মা। শিওর? হ্যাঁ। এটা হচ্ছে ওনাদের বর্তমান ছবি। এইটা আর কাউকে দেখলে চিনবেন? মনে নেই। আর কারোর কথা মনে নেই? ঠিক আছে, আমি প্রথমে আপনার বাবাকে নিয়ে আসবো। বাবাকে পার। তুমি তো আমার আদরে মায়া আসিলা। কান্দে না, কানতে কানতে তোমার মা আর আমরা দুজনের চোখের অপারেশন করানো, এই বয়সে দুজনের চোখের অপারেশন করানো। কান্দে না, এই জিনিসটা যদি তুমি বুঝতা তো আর আজ এই দর্শক। তোমার লাগে আমি কত খোঁজা করছি। এই যে আমিন বাজার হতো, আমি গাড়ি ফেলে নেমেছি, আমি এই যে তোমার পূজা লেগে গেল। তোমার ছবিটা তো আমার ঘরে থাকতে থাকতে হলে ভালো হয়েছে। তুমি আমার চিনছ? আগে তো কোথাও অত জায়গাটা বলি তোমার খেয়াল না। চিনছ? আমারও দিয়ে চোখ অপারেশন করা, তোমার মায়ের দিয়ে চোখ অপারেশন হয়েছে। অপারেশন সঠিক হয়েছে না, এটা কইছে না, আমার দিয়ে একটু সঠিক আছে। কানতে কানতে এরকম হয়েছে? কানতে কানতে। আল্লাহু আকবার। 20-22টা বছর বয়স। এই মেয়ের ছবি বয়াটা লইয়া আমি রিক্সা চালানো শিখছি। রিক্সা আমি উঠছি না করে, আর এই রিক্সা চালানো শিখছি কিন্তু মেয়ের ফহিরে বাড়াত গেছি। ফহিরে কইছে যে এই আশেপাশে আছে। রিক্সা চালানো শিখছেন শুধুমাত্র মেয়েরে খোঁজার জন্য? মেয়ে খোঁজার। আপনি রিক্সা চালায় চালায় ছবিতে দেখাইতেন? ছবি দেখাইতাম, কত না গেছি মানুষে কইছে যে আমার কানো একটা মেয়ে পাইছে, এই যে গেলাম। তো আমার তো মিলে না, বলে আমার দাগটা তুমি পাইছো পিছে। কিসে দাগ ছিল বলেন কাকা, আপনি একটু বলেন দেখি। এটা হইলো তার বড় ভাই যে লিটন, এ কোলে নিয়ে যখন নাকি ওই চকির বোর্ড থেকে নামে খুপাবাতি আছি না, আজ থেকে আরো 22 বছর আগে তখন কারণ আছে অনেক বড় এইখানে শুনুন মিলে নাকি দেখেন। হ্যাঁ, আর খুপাবাতি জলদি বাতির মধ্যে লিয়ে পড়ে গেছিল। এই যে জায়গাটা ওইখানে দেখেন তো মরিয়ম, দাগ আছে ওইখানে? এই জায়গাটা আমার এটা ভুলতো না জীবন, হয়তো একটু এদিক সেদিক হইতে পারে। ওই বরাবর হাতেও আছে, ওই তো সেটাই বলছেন যে হাত ও পেটে পোড়া দাগ আছে। এই যে ক্লুজ আমি যেটা আমরা ভিডিওতে আপনি বলছেন, কিন্তু আমরা মিউট করে দিচ্ছি, আমরা প্রচার করি নাই। আমি একসাথেই বলছেন। আমার লোকে পয়সা দেখি না, আর এটা আমি দেখছি।
কাকা অবিশ্বাস্য মনে হচ্ছে নাকি বাপ হিসেবে চিন্তা করছেন যে পাইবেন একদিন? জি না, আমিও বিশ্বাস করি না। আমি মানুষ কইছে মরিয়াছে, কেউ কইছে বাড়ি আছে, কেউ কইছে বেঁচে আছে। আমি এটা কোনো সময় আবার বিশ্বাস করি। আমি এই যে আপনার চ্যানেল, আপনার ডিউ দেখি ইউটিউবে। আমি আজকে আমার ছেলে ইন্ডিয়া গেছে 7-8 মাসে। আচ্ছা, তো ইন্ডিয়ার মোবাইলটা বাড়ি থেকে গেছে। এই যে তার 2 ছেলে আছে, একটু গেম টেম খেলায়, এবার কিছু ভিডিও দেখে। আচ্ছা, তো এইটা দিয়ে সারারে ঘুম পাতায় তুইয়া আমি রাইতে 10টা, 10:30, 11টার দিয়ে আমি এই চ্যানেলটি দেখি। আমার একটা দৃঢ় বিশ্বাস যে আমার মাইয়া মরেও নাই, আছে মনে হয় বাচ্চাই আছে, হইলে আমার মরার কোনো মানে আমার বিশ্বাস হয়েছে। আচ্ছা কাকা, আপনার বাড়ির ঠিকানাটা বলেন তো। আচ্ছা, আমি এই পার্টটা আপনাদের জন্য নিচ্ছি, বিশেষ করে যারা সাংবাদিক বৃন্দ আছেন, এলাকার লোকাল সাংবাদিক এবং যারা বিভিন্নভাবে ওদের বাড়িতে গিয়ে গ্রাউন্ড লেভেলে যারা কাজ করেন তাদেরকে আমি আপনাদেরকে একটা বিশেষ অনুরোধ করতে চাই আজকের এই ভিডিওতে। সেটা হলো কাকা, তার আগে আমি আপনাকে একটা প্রশ্ন করি, যে বিষয়টা অনুরোধ করবো আমি, সেই অনুরোধ যাওয়ার আগে আমি একটা প্রশ্ন করি। কাকা, ওর মাকে আনতে পারেন নাই কেন? ওর মাকে আনতে অসুস্থ, ওই যে আজ 7 দিন ধরে যায় আরো বেশি অসুস্থ। এটা জানার পরে আরো অসুস্থ হয়েছে? আরো অসুস্থ হয়েছে। আর এই যে মানে শরীরে কাপড় রাখতে পারে না, গরম সহ্য করতে পারে না, আবার ওই যে অসুস্থ হয়ে পড়ে যায়, এরপরে তার মাথায় পানি ওঠানো লাগে। যদি গাড়িতে জানিয়ে আনি তাহলে ওরা আর ফিরে নিয়ে যেতে পারবো না। তো এই মেয়ের দেখার জন্য ওয়েট করতেছে না? মেয়ের দেখার জন্য ওয়েট করতেছে, ওয়েট তো 100% করতেছে। যদি ভিডিও কল করা সম্ভব না হয়, আমি বিশেষ করে যারা সাংবাদিক বৃন্দ আছেন বা এলাকায় যারা এই ভিডিও ধারণ করবেন তাদের জন্য ওনাদের বাড়ির ঠিকানাটা বলে দিচ্ছি। আপনারা ভিডিওতে ওনারা গিয়ে আপনারা হচ্ছে পুরো ভিডিওটা ধারণ করেন। এখানে একটা বিষয় নিয়ে সবাই অনেক মনক্ষুণ্ণ হন, সেটা হচ্ছে ক্রেডিট নিয়ে। অনেক সময় ক্রেডিট দিতে চায় না আপন ঠিকানা স্টুডিও অফ ক্রিয়েটিভার্স লিমিটেড। আমি আপনাদেরকে হেল্প করে বলে দিচ্ছি, ক্রেডিট দিতে হবে না, ক্রেডিট দেওয়ার দরকার নাই, কিন্তু ভুল তথ্য দিয়েন না। আমি বিনীতভাবে রিকোয়েস্ট করতে চাই সাংবাদিকবৃন্দ যারা আছেন এবং তাদের সবাইকে সহ, সেটা হলো যে আপনারা অনেকেই মনে করেন আমি যেহেতু আরজে, এটা রেডিওর কোনো একটা প্রোগ্রাম। অনেক সময় বলেন একটা FM রেডিওর প্রোগ্রাম, অনেক সময় বলেন এটা অমুকের প্রোগ্রাম। ভাই, এটা FM রেডিওর প্রোগ্রাম না, এটা হচ্ছে স্টুডিও অফ ক্রিয়েটিভার্স লিমিটেডের সোশ্যাল মিডিয়া উদ্যোগ। সো আমি আপনাদের কাছে বিনীতভাবে করজোরে রিকোয়েস্ট করছি, দয়া করে কোনো ভুল তথ্য দেবেন না। ক্রেডিট আপনারা দিয়েন না, ক্রেডিটের জন্য আপনাদেরকে আমি কখনো বলতেও যাব না, কিন্তু ভুল তথ্য দিয়েন না। ভুল তথ্য দিলে আমাদের প্রতিষ্ঠানের ক্রেডিবিলিটি নষ্ট হয়। যেহেতু আমি আরজে কিবরিয়া, যে কারণেই অনেকে এই ভুলটা করেন, কিন্তু এটা আসলে আমাদের স্টুডিও অফ ক্রিয়েটিভার্স লিমিটেডের সোশ্যাল মিডিয়া উদ্যোগ। সুতরাং এই জিনিসটা আপনারা একটু দয়া করে প্লিজ এটা একটু কারেকশন করে নেবেন এবং ভুল তথ্য দিবেন না। যদি আপনাদের কারো কথা বলতে না ইচ্ছা করে বলেন না, কিন্তু ভুল তথ্য দিয়েন না প্লিজ। আপনার যদি এই তথ্য লেন কিন্তু লোক যাইব, আপনি না যদি যায় আর কি। আপনার বাড়ির ঠিকানাটা একটু বলেন তো কাকা। আমার বাড়ির ঠিকানা হচ্ছে দেউডুকুন চকপাড়া। কিগঞ্জ? দেউডুকুন চকপাড়া। আচ্ছা, এটা কোন থানা? কি? দুর্গাপুর থানা, নেত্রকোনা জেলা। দুর্গাপুর থানা, নেত্রকোনা জেলা। ওইখানে গিয়া আপনার গ্রামের নাম হচ্ছে কি যেন বললেন? দেউডুকুন চকপাড়া। দেউডুকুন চকপাড়া। ওখানে গিয়ে আবুল হাশেম বললেই তো হবে। আবুল হাশেম বললে চিনবো আমার নাম, কিন্তু আবুল হাশেমও আবার কালাম তালুকদার। কালাম তালুকদার। এখন কথা হচ্ছে ওইখানে গিয়ে না ওইখানে গ্রামে গিয়ে শুধু বললেই হবে যে গ্রামে একটা মেয়ে পাওয়া গেছে 20-21 বছর বয়সে, তাহলে তো সবারই তো যাওয়ার চেনার কথা। গ্রামে তো পুরো রব করে যাওয়ার কথা। রব মানে পাগল হয়েছে মানুষ দেখার জন্য। আল্লাহু আকবার। আমি আরেকজনকে একটু নিয়ে আসবো স্টুডিওর ভিতরে, সেটা হচ্ছে আপনার মামি। এই ভদ্রমহিলা এই 1999 সালের জনকণ্ঠে, দৈনিক জনকণ্ঠে হচ্ছে হলো আপনার হারায় যাওয়ার একটা ছবি সহ একটা বিজ্ঞপ্তি ছাপাইছিল। ওইটা উনি খুব যত্ন করে রাখছিল, ওইটা উনি আজকে নিয়ে আসছে। কিছুই তো আমি পাইনি। আপনি তো পাবেন না, কারণ আপনার তো পাওয়ার কথা না। উনি হারানো বিজ্ঞপ্তি দিয়েছে যাতে করে কেউ দেখে, যদি পেয়ে থাকে তাহলে যেন পৌঁছায় দেয়। ওই নাম্বার সহ আছে ওখানে, যাদের বাসায় দেওয়া হচ্ছে তাদের নাম্বার সহ আছে ওখানে। এইটা একটা। 2 নাম্বার যেটা, সেটা হলো আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, যে এই ভদ্র মহিলা অপেক্ষায় থাকতো, ওনার ছেলে যে মুরাদের কথা বলছেন, মুরাদও আসছে, অপেক্ষায় থাকতো কবে আপনি আপন ঠিকানায় আসবেন। তো ওনারা দেখার সঙ্গে সঙ্গেই আপনাকে চিনে ফেলতে পারছে, বুঝতে পারছেন? তো এই ভদ্র মহিলা আসছে, আপনার মামি। মামির নাম কি মনে আছে? না, এসব মনে নেই। আচ্ছা, মামিকে আমি একটু তাহলে স্টুডিওর ভিতরে একটু নিয়ে আসি। আচ্ছা, তুমি চেয়ারম্যানের কথা কি তোমার মনে নাই? মনে নেই। মতিন মেম্বার ছিল প্রথম। আমি শুধু বলছি যে হয়তো মেম্বার বা চেয়ারম্যানের বাড়ির সাথে, কারণ ওই বাসায় আমরা যাই টিভি দেখতাম অনেকদিন রয়েছে। থাকার পরে আমরা ওই এলাকার মানুষ দোস্তের তারা চেয়ারম্যানই করাইতো। আচ্ছা আচ্ছা। ওই বাসায় যাই টিভি দেখতাম, তখন তো অনেক বাসা মিলে একটা টিভি ছিল না। আচ্ছা, এই লোক মারা গেছে। আচ্ছা, আমার বাড়ির পাশে। আচ্ছা, এক বাড়ির মাঝে। এরপরে এলো এই চেয়ারম্যানের। কাকা আপনি ডান দিকে আসেন, আপনার মেয়ের। আপনি একটু মামি চাপেন, মামিকে একটু নিয়ে আসে, দেখেন কথা বলুন, চিনতে পারেন। আমি কালকে থেকে না খাবো। তুমি কালকে থেকে না খাও? যখন ওই যে মহিউদ্দিন ভাই কল দিছে না, মহিউদ্দিন ভাই কল দিছে তখন যে কলটা হইছে, এই দিন থেকে খাওয়াও নাই, ঘুমানো। আজকে সারা রাত, আজকে রাতটাই আমার শেষ হয় না। 2 জন না খালি আমার বড় নাতিটা যায়, হ্যাঁ, এই যে লিটনের ছেলে, হ্যাঁ, সেইটা আমরা সারা রাতে মনে। আপনারা তো পুরো মনে হচ্ছে অনেক বড় একটা গ্রুপ ধরে আসছেন। সবাইকে নিয়ে আসবো আমি উপরে এখন। হ্যাঁ, না কতজন আসছেন? যে লোক মানে আসতে বলছে তো বহুত বহুত মানুষ আইতো চাইছে, যে
আমার এমনি কিন্তু গরিব মানুষ হইলো তো আমরা মানে জ্ঞাতি গোষ্ঠী বড় মানুষের লগে আলহামদুলিল্লাহ মানুষের লগে চলি যে একটু আমার চাইল্ড আলাদা। জি জি আমি একটু অটো চালাই। আচ্ছা আমি অটো সংগঠনের সভাপতি। ও আপনার এলাকার অটো সংগঠনের সভাপতি? এরপর হলো রুট কমিটির সাংগঠনিক সাধারণ সম্পাদক। বিশাল ব্যাপার, দুইটা দায়িত্ব আছে আমার। তো অনেক লোকজনের সাথে চলতে হয়। অনেক আমি আপনার কাছে অনেক কৃতজ্ঞ যে এত লোকজন নিয়ে আপনি আমার অফিসে আসেন নাই, কারণ আমার অফিসের জায়গা তো দেখছেনই অনেক ছোট। আমি তো কথা বলছি, আরিফের সাথে কথা বলছি, মুহিউদ্দিন ভাইয়ের সাথে কথা বলছি। ওনারা তো বলে দিয়েছে এত লোকের বেশি আনা যাবে না। আপনার তো আমার নাম্বার নাই, আপনার লোকেও কথা বলে দুইয়ের নাম আমি যতদিন বাচ্চা আছি এই নাম্বারটি সেভ করা থাকবো। আর আপনার এই অনুষ্ঠান যতদিন আছে আমি দেখবো, অথচ ফোনে কথা বল যদি আপনারা বিরক্ত না হন তাহলে না কোনো সমস্যা না। ভলান্টিয়ারদের সাথে কথা বলেন। আরিফ ভাই অনেক ভালো মানুষ, অনেক ভালো মানুষ। আরিফ ভাই তো আমাকে মুহিউদ্দিন আরিফ ভাই, জলিল ভাই কেমনে বলে রয়েছেন তুমি বলে রাখছো। বসেন নিয়ে ওনাকে কান্না করিস না। এখন তোর প্রশ্নটাই আমি তোরে করি। আমি কেমনে বলছি এটা আমার বোঝা, কেমনে বলছে আমার বোঝা তুই পালাই গেলি কেন? আমি তো বুঝিনি। তোমার সবটা জ্ঞানে আমি দেখলাম, তোমার যে ভিডিওটা আমি পুরো ভিডিওটা দেখছি, পুরা তোমার জ্ঞান আছে। তুমি আমার বাসা থেকেও একবার পালাই গেছিলাম, মনে আছে? মনে নাই? পরে আবু সালে জামতলা বাজার থেকে নিয়ে আসছিল, মনে নেই। এটা মনে নাই? কিছুই মনে নেই, সব ভুলে গেছি। আমার মনে হয় যেটা যে এতদিন পরে পাইছেন, ছোট একটা বাচ্চাকে দিয়েছিলেন, ওই বাচ্চাটাকে মনে করেই যে বাবা ঠিক আছে আমরা সবাই মিলে, আমি মনে করি আমি যদি হইতাম, আমি আপনাদেরকে অ্যাডভাইস দিব না, বাট আমার জায়গা থেকে বলি যে যদি অভিভাবকের পর্যায়ে থাকতাম ডেফিনেটলি আমি আমার ভুল স্বীকার করে নিতাম যে না এটা আমার জায়গা থেকে ভুল ছিল। এত ছোট বাচ্চা ভুল তো আমার এটা হয়েছে, সেটা তো আমি বলতেছি না যে আমার ভুল হয় না। আমার ভুল হয়েছে তাদের কথা মানা। তাদের কথা যদি আজকে আমি না মানতাম আমি এখানে দিতাম না। ট্রু, এগ্রিড, আমি আপনার সাথে একমত। তাই না? তাদের কথা শোনাটাই আমার অপরাধ হয়েছে। আমারও ভুল হয়েছে, আমি সামর্থ্য নাই, খাওয়াইতে পারছি না, এই সময় এত বুঝো। সবচেয়ে বড় কথা হয়েছে কি এই জিনিসটা যে এই যে বলছেন এখন তো দিতাম না। দাঁড়ান একটু, দুই নাতি আছে, দুই নাতির তো কিভাবে যাইতে দিই? যে কেউ কোথাও কাজে দিবে না। একজনে বাসায় যদি একটা মানুষ যায়ও, একটা ভিখারি গেল একজনের বাসায়, যদি এক মুঠো ভাত চায়, কজনে ভাত দেয়? সে কিন্তু থালা নিয়ে একজনের দাঁড়িয়ে গেছে, কিন্তু তাকে এক মুঠো ভাত দিল না। আর ওনার আছে 4টা বাচ্চা, উনি কয়টার মুখে ভাত দিবে? উনি তো নিজের পেটেই ভাত নাই। এখন আপনার পরিস্থিতি থেকে হয়তো এই কথাটা বলা যাইতেছে, অনাহারে কেউ থাকতে পারে না। এক বেলা থাকতে পারে, 2 বেলা থাকতে পারে, কিন্তু এই জন্য 4-5 দিন অনাহারে থাকা যায় না। তখন বাধ্য হয় আচ্ছা নিজের পেট নিজেই চালা, অন্তত পেটটা চলুক তার। বাবা মা এইটুক চায় আচ্ছা নিজের জীবনটা সে নিজে বাঁচা। মানে পরিস্থিতি তো আমরা দেখতেছি, আমরা পরিস্থিতিগুলো দেখতেছি। যেমন ধরেন আজকে এখন আপনার সাথে আমি এটা বলতেছি যে যার বাসায় দেওয়া হয়েছিল সে 3-4 মাস এখানে ছিল, তারপরে মেয়েটা হারায় গেছে। যার দোষেই হোক, অত্যাচারই হোক বা সেই ইচ্ছাকৃতভাবে হোক, যেভাবে হোক সে তো হারাইছে। কিন্তু বাবা মা কেন দিছে? হয়তো বাচ্চাটার জীবন যাতে চলে এবং তাদের জীবনটা যাতে একটু সচ্ছল হয়, এই জন্যই তো দেওয়া। কিন্তু দেওয়ার পরে বাচ্চাটা যখন হারিয়ে গেল, ফ্যামিলি কি পারলো না 2,000 টাকা বা 3,000 টাকা দিয়ে সাহায্য করতে? 1 টাকা দিয়েও সাহায্য করে নাই। আর আমি সবচেয়ে খুশি হয়েছি যখন আমার হাজব্যান্ড আমার ফোন করছে যে প্রবীরদা ফোন দিছিল মরিয়ম রে ভিডিওতে অনলাইনে নাকি দেখাইতেছে, দেখো ফেসবুকে দেখাইতেছে। আমি বলছি তাই নাকি? কে বলছে? যে প্রবীরদা বলছে। পরে তাড়াতাড়ি আমার ছেলে ছিল দোকানে, ওরা ফোন দিলাম যে বাসায় আসো। আসছে যে কি? আমি দেখো তো ফেসবুকে নাকি মরিয়ম রে দেখাইতেছে, দাদা বললো। পরে অন করছে, অন করার পরে তো হ্যাঁ তার চেহারা একদম সেম চেহারা কিন্তু তার একটুকু পরিবর্তন হয় নাই তার। হয়তো দেখে মানে এত খুশি লাগছে, মানে আমি মনে হয় জীবনে এত খুশি হইনি। আমার জীবনে ফার্স্ট খুশি তারে পাওয়া। একটা বিশাল দায় ছিল না মনের মধ্যে যে সারা জীবন? এত একটা দায় ছিল, মানে কি বলবো, এটা বলার মতো কোনো ভাষা আমার মধ্যে নাই। মানে যেহেতু আমার হাজবেন্ডে নিয়ে দিছে,
তো তাই তো আমারও কিছুটা আছে। কষ্ট লাগার একটা বিষয় আছে। না, আপনারা মন খারাপ করেন না, আমার কথা যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন, আমি আসলে আপনাদেরকে মিন করে কোনো কিছু বলি নাই। তবে এটা ঠিক যে একটা সার্বজনীন জায়গা থেকেই আমি চেয়েছি যে মানুষ যাতে এই কাজটা যে কোনোভাবেই হোক না কেন যাতে না করে, মূল বিষয়টা হচ্ছে এইটা। কিন্তু কাউকে আমাকে যখন ফার্স্ট মহিউদ্দিন বলছে যে ওর মামা আসবে, যখন বলছে মামা আসবে, মানে আপনি আসবেন কিনা সেটাও কনফার্ম না উনি, কিন্তু যখন বলছে যে মামা আসবে তখনই আমি বলছি যে ঠিক আছে, এটা পারফেক্ট। এনারা কিন্তু বিষয়টাকে চাইলে অ্যাভয়েড করতে পারতো, 20 বছর 22 বছর নিজেদেরকে গুটাই নিতে পারতো। এখানে কয়েকটা জিনিস খেয়াল রাখবেন, যে এই পত্রিকা কবে বের হয়েছে, ওনার কথাবার্তা শুনে মনে তো কখনো মনে হয় না যে ওনাদের সাথে কোনো বেয়াদবি করছে বা কখনো গিয়ে চার্জ করছে যে আমার মেয়েটাকে কেন ওইখানে দিয়ে আসছে, কোনোদিনও করে নাই। তাহলে কি দায় ছিল এই পত্রিকাটা রাখার, কি দায় ছিল যে এতদিন ধরে অপেক্ষা করার যে কোনো একদিন হয়তো মরিয়ম আসবে এইখানে। তো তার মানে ওনারা মনে প্রাণী এই পরিবারের জন্য ভালো চাইছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। আমার কথাটা আসলে আমি যে কথাটা মিন করছি এটা ছিল সার্বজনীন বিষয়, মানে আপনাদের দিকে আঙ্গুল তোলা বা কোনো কিছু করা, আমি জ্ঞানত এটা করি নাই। যদি এটা সাউন্ড করে থাকে যে আপনাদেরকে এরকম মনে হচ্ছে যে না এরকম বোঝাচ্ছে, তাহলে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আপনার তখন যে আপনার যে সিচুয়েশনটাতে আপনি পেশ করতেন, আপনার দিক দিয়ে আপনি রাইট ছিলেন, কিন্তু আপনারা সে রাইটটাকে আপনার দিক দিয়ে যে রাইট হয়েছে আপনি আমার বুঝটাকে বোঝাতে হবে যে এটা না এটা। আপনি না বুঝাইলে আপনি বুঝবেন না। ফাইন, আমি থ্যাংক ইউ সো মাচ, আমি খুবই কৃতজ্ঞ। আপনারা উপরাধ আমি বলতেছি না, ভালো করছেন, আমি খুব খুশি হয়েছি। তবে এটা ঠিক যে আপনারা দুজন এখানে আসছেন, ওর মা আসতে পারে না সে, তারপর আপনারা নিজেরা ছেলেকে সাথে করে নিয়ে এখানে আসছেন, এইটা অনেক বড় একটা ভালো কাজ করছেন, অনেক বড় একটা সাইন। নইলে একটা মানুষ একটা ভুল মেসেজ পাইতো। হ্যাঁ, যে আসলে প্রিয় দর্শক এবং শ্রোতা, ওই যে একটা কথা আছে আপেক্ষিক, মানে আমি যে কথাটা বলেছি যে বাচ্চাকে দিবেন না, যত পরিস্থিতি হোক, আমি এটা এখনো বলছি যে বাচ্চাকে কখনো দিবেন না, নিজে না খেয়ে বাচ্চাকে খাওয়াবেন। আমি বোধহয় এরকম একটা কথা বলছিলাম যে যদি দিতে না পারেন দুনিয়াতে আনবেন না, আমার এরকম একটা কথা আছে। যদি না করতে পারেন তাহলে, আমি এটা সবসময় বলি, হ্যাঁ, যদি আপনি বাচ্চা হচ্ছে আমানত, এই কথাটাও বোধহয় বলছিলাম যে বাচ্চা হচ্ছে আপনার আল্লাহর আমানত, দ্যাট ইজ, আমি এটা এখনো বলতেছি, জবাব দিতে হবে। সো আজকে একটা মরিয়ম যেটাকে আপনার এরকম ভিন্ন একটা কেস মনে হচ্ছে, আমার এই কথা হয়তো এরকম হাজার হাজার কেসের ক্ষেত্রে সত্য, হাজার হাজার কেসের ক্ষেত্রে সত্য। বাচ্চাকে আনছেন মানে বাচ্চার দায়িত্ব আপনাকে নিতে হবে। সো ওই জায়গায় কোনো কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নেই। কিন্তু এই যে আজকে যিনি ভদ্রলোক এখানে আসলেন বা ওনার মামি বা মামা যারা সহযোগিতা করেছেন, এই বিষয়টা সিচুয়েশনাল, এবং সেই জায়গা থেকে এনাদের কোনো ধরনের যে আসলে মানে ওই যে ইন্টেনশনালি খারাপ করা বা ওরকম কোনো কিছু, এবং একই সাথে ওনার জায়গা থেকে ওনাদেরকে দায় দেওয়া, ওরকম কোনো ব্যাপার ছিল না। ওনারা সিচুয়েশনালি এরকম হয়েছেন। তারপরেও আমি রিকোয়েস্ট করব, পরিস্থিতি যদি এরকমও হয় তাহলেও আপনারা বাচ্চা দেবেন না। মামাকে নিয়ে আসতে চাই এবার আমি আপনার পাশে। মামাকে দেখলে নিশ্চয়ই আপনি চিনবেন না, তারপরও মামার প্রথম ঢুকেছে আমার রুমে। তো ঠিক আছে মামি, আপনি একটু বাইরে গিয়ে বসেন, আপনাকে নিয়ে আসি। মামাকে পাঠাও, আসেন। বস। আসসালামু আলাইকুম। ঠিক আছে, খুশি? হ্যাঁ, ঠিক আছে। কষ্ট দিছিস? আমি কষ্ট দিছি? আমি তুই কেন বের হয়ে গেলি? স্যার এত কষ্ট পাইছেন, একজন অফিসার, উনি পরে আমার ধরে কাঁদছেন যে আমার বাসার থেকে বের হয়ে কেন গেল মেয়েটা। আমি তো কইছি তোমার ফোন দিতে, ফোন দেয়নি। ফোন তো স্যারে আমার বলছে যে তুমি কাছে মায় কান্নাকুটি করতেছে, আমি আসবো, আমারও তো সময়। কান্না করে দেখে আমার মারে। তুই মারে তো কেন মারছে ধরে? স্যারে ওয়াইফে না শাশুড়ি? শাশুড়ি। তুই এলে বাসাতে বের হয়ে যাবে। কাকা, এই ব্যক্তিগত কথাগুলো পরে বললেন, থাক, এগুলো বললেন না। ওরা পাইছেন, মেয়েটারে পাইছেন, এটাই বড় কথা। হ্যাঁ হ্যাঁ, ভাগ্নি তো মেয়ে, আবার কি নিজের মেয়ের মতোই তো, তাই না? ও আপনারও তো মেয়ে নাই? এত বছর পরে পাইছেন, এটাই বেশি। কেমনে হয়েছে, কিভাবে হয়েছে, এগুলোর দিকে আর যাওয়ার দরকার নাই, বুঝছেন? এই হচ্ছে বিষয়। আর ওই যে ভদ্রলোকের কথা এখানে আনছেন, ওনাকে আমি আমার জায়গা থেকেও সম্মান করি, এবং আমি ওনার কথাগুলো রাখবো না, কারণ যেহেতু ওনার স্টেটমেন্ট আমি নিতে পারছি না বিষয়গুলো, সুতরাং ওই জায়গা থেকে আমি চাই না ওনার কোনো ধরনের অসম্মান হোক, কারণ মানুষ একটা ভুল মেসেজ পাবে। হ্যাঁ, সেই হচ্ছে বিষয়। আর আমার জায়গা থেকে কোনো তথ্য আমি কখনোই ওইভাবে, যেহেতু আমি তার সঙ্গে কথা বলতে পারছি না, কোনো ফ্ল্যাশ করবো না। আপনাদের জায়গায় যদি কোনো সাংবাদিক যায়, যদি কেউ প্রশ্ন করে কার বাসায় দিয়েছিলেন, কী করছিলেন, এটা যদি আপনি বলতে চান, এটা আপনার বিষয় আর ওই সাংবাদিকের বিষয়। কিন্তু আমার স্টুডিও অফ ক্রিয়েটিভার্স লিমিটেড থেকে এই ধরনের কোনো তথ্য এখানে ফ্ল্যাশ হবে না, কারণ ওই ছোট বাচ্চা
ওইখানে কি অবস্থা ফেস করছে আর ওনার বাসায় উনি কি অবস্থায় রাখছিল, এটা তো আমি টাইম মেশিনে চলে গিয়ে 22 বছর আগে আমি এটা প্রমাণ করতে পারবো না। পারবো কি? পারবো না। তো সেই জায়গাটা থেকে ওনার সম্মানহানি হোক, আমি এটা করতে চাই না। তবে আমার ইস্যু একটাই ছিল যে বাচ্চাদেরকে কাজে রাখা যাবে না এবং বাচ্চাদেরকে কাজে দেওয়াও যাবে না। আপনি খুশি তো কাকা? সত্যি করে খুশি, ঠিক আছে। তবে এইটুকুই আর কি, যে আপনার মিডিয়ার মাধ্যমে বা আপনার এই ইয়ের মাধ্যমে জন্য আমরা পাইলাম, এটি আমাদের কাছে বড় পাওয়ার ছিল। হয়তো অপেক্ষায় ছিলাম যে আমরা পাবো। একটু যদি জ্ঞান চর্চা করতে পারতো তাহলে তো চলে যেতে পারতো, অনেক আগে যেতে পারতো না। তবে এটা ঠিক যে আপনারাই যে দুজন আসছেন এখানে হাজব্যান্ড ওয়াইফ মিলে, পাওয়ার সঙ্গে সঙ্গে দৌড়াই আসছেন বলার সঙ্গে সঙ্গে, এইটাই প্রমাণ করে যে আপনারা কতটা আন্তরিক ছিলেন ওর প্রতি, কতটা ভালোবাসছেন। আর সিচুয়েশনালি যেটা হয়েছে 22 বছর আগে, ওইটাকে এখন আর বড় করে দেখার দরকার নাই আমি মনে করি। হ্যাঁ, এটা হচ্ছে বিষয় না। ওই আমার যে বোনজামাই, মামার বোন বা আমার আজ পর্যন্ত এই ধরনের কোনো আঘাত কোনো করেন নাই। দেখেন ভাই, একটা মাত্র মেয়ে গিয়ে তো বলে না একবারের জন্য। তবে আমি সবসময় তার থেকে আমি দূরে থাকি, তার কাছে খারাপ লাগতো। আমি এখন বন্ধু যেতে পারি, আহা, মানে কি বলবো। উনি বললে হয়তো একটা মনের দিক থেকে থাকতো, কিন্তু যে বলে না, আপনি ভিতরে ভিতরে ফিল করেন, না জানি কত কষ্ট পাইছে। মানে সামনাসামনি আমি কথা বলতে পারবো। এক মাইয়া মানিকগঞ্জের আব্বা ডাকছে, আমার ডাকছে, আজ পর্যন্ত মোবাইলে কথা কয় মানিকগঞ্জ। তার পরিবর্তে ওই মেয়েটাকে আনছি আমরা, আর একটা মেয়ে ওই নিয়ে আসছেন, তারা শনাক্ত করছে। যাই হোক, আমি করি না শনাক্তক না, এটা আরেক পর্যায়ে। এটা আপনি আমার কথায় কষ্ট পাইছেন। আমি আজকে আপনার ওয়াইফের সঙ্গে কথা বলে যেটা বুঝলাম, অনেকক্ষণ আমি কথা বলছি তার সঙ্গে, হ্যাঁ, আমিও আপনার কাছে সরি বলতেছি, কিন্তু আপনি আমাকে শুধু একটা কথা বলেন, আপনি আপনার জায়গা থেকে এই ভিডিওর কথা বলে যান। আপনি জীবনে কোনোদিন কোনো মানুষকে যদি দেখেন ছোট একটা বাচ্চাকে বাসায় কাজে দিচ্ছে, আপনি বলবেন, আপনি দিতে দিবেন, আপনি দিতে দিবেন কেন? তো দিব না। আমিও এই কোর্টে চাকরি করে আমার অনেক অভিজ্ঞতা। আজকে যেভাবে আপনি ডিসিপ্লিন বজায় কাজটা করছেন, আমিও কোর্টে এভাবেই করি। স্যারের নির্দেশনা থাকে যে কাজটা এভাবে করতে হবে। পারিবারিক আদালতের বিষয় কি বিবেচনায় বা নারী শিশু কোর্টে আমি দীর্ঘদিন কাজ করছেন, 86-এ ঢুকছি, কাজ করছি। এখন তো হয়তো আমি জারি করার প্রসেসার বাদ, এগুলো আমরা এইভাবেই মেনটেন করতে হবে। কোন কোর্টে আছেন এখন? আমি এখন জেলা জজ সাহেবের নেজারতে আছি। ওটা নেত্রকোনাতে? হ্যাঁ, জারি কারক পদে আছি। আচ্ছা, অনেক কাজ। আর যে প্রবীর বাবু, যে আমি দীর্ঘদিন খুব দায়িত্ব নিয়ে কাজ করছি, বা কেউ বলতেও পারবে না। এই মিডিয়ার মাধ্যমে অনেকেই আমাকে চিনেন, প্রশ্ন আনছেন, ওরা ওই ব্যবহার করে এই জিনিসটা দেখেন। বা এটা অনেক জায়গা থেকে, সৌদি আরব থেকে। আপনি মানুষ হিসেবে অনেক ভালো, আপনি হাসি খুশি মনে ঢুকছেন অফিসের মধ্যে। এই শহরে অনেক অফিসাররা আছেন জেলা জজ পর্যায়ে, আমি বলবো না। না, ঠিক আছে, আপনি আমার কথায় মনে কষ্ট পায়েন না। হ্যাঁ, আমি সরি যে আপনাকে যদি আমি মনে কষ্ট দিয়ে থাকি। একটু কষ্ট পাইছি এই বিষয়টা। আপনার মুরাদ ভাই বোধহয় কষ্ট পেয়েছেন। আমি পার্সোনালি ওর সাথে কথা বলে নিব। হ্যাঁ, কথা বলে নিব। এটা কষ্ট, আসলে বিষয়টা আপেক্ষিক ছিল। তবে এটা ঠিক আমি আপনাকে মিন করি নাই, আমি আসলে সবাইকে বুঝাইছি যে বাচ্চা। ও, তো এবার আমার একটা স্টেটমেন্ট দরকার, সেটা হলো এটা আপনার পরিবার কিনা, আপনি ফাইনালি বলেন। হ্যাঁ, আমার পরিবার এটা। আমি অনেক হ্যাপি। অনেক হ্যাপি। ওনার হাজবেন্ড আসছে, আমার 21 বছরে যত কষ্ট সব আজকে এখানেই শেষ। আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের প্রতি, এই 21 বছর আগে কি হয়েছে না হয়েছে, 21 বছর ধরে যেহেতু প্রশ্ন তোলে নাই, আপনারাও আর প্রশ্ন তুলেন না। এই বাকি জীবনটা আপনারা সুখে সমৃদ্ধিতে থাকেন, এই হচ্ছে বিষয়, তাই না? সো এই হচ্ছে বিষয়। অন্যেরা যাই খুব আর যারাই, আমি সামনে যতদিন বাচ্চা আছি, আমার হলো আমার শালা হইলে আমার বড় হইলে তো অনেক কিছু সহ্য করা, আমি ছোট হইলে খুব সম্মান বা কথা অনেক কিছু সহ্য করতে হয় বড় হইলে। আমি এই জিনিসটাই সবসময় আমি বললাম যে আমি এখন বর্তমানে 250 মানুষ 300 মানুষের একটু দেখতে পারি, মিলায় জেলায় থাকে। আমার এই ঘটনার মধ্য দিয়ে যদি আপনারা কষ্ট পান, একদিন পরে ওরা আমি দিলাম আর আপনারা কষ্ট পাইতেছেন, তাহলে আমি কিন্তু কষ্ট পাবো। হ্যাঁ, আমি তো বললাম যে ভাই আপনার নাম্বারটা তো আমার কাছে নাই, আপনার কত অসহায় মানুষগুলি যে আপনি ভেঙে যাচ্ছে বা আসতেছে, মিলাই দিতেছেন, আমরা অত্যন্ত গর্বিত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি অবশ্যই আপনাদের প্রতিও গর্বিত, এবং আপনাকে নিয়ে যাতে কেউ কোনো ভুল না বোঝে সেই জন্য আমিও বিনীতভাবে রিকোয়েস্ট করব। এবং প্রিয় দর্শক এবং শ্রোতা, এটা একটা অসাধারণ আপডেট ভিডিও, এবং সবচেয়ে বেশি খুশি হয়েছে আমি মামা আর মামি আসাতে। এবং এতে করে ইন্টেনশনটা একেবারেই ক্লিয়ার যে আসলে পরিবারের অবস্থাটা কী ছিল, যে কারণে ওনারা দিতে বাধ্য হয়েছেন। তবে আমি এনাদের না, আমি সবসময় ওই জায়গা থেকে সরতে চাই না। যত খারাপ অবস্থায় হোক না কেন, আপনার বাচ্চা যদি অপ্রাপ্তবয়স্ক হয়, প্লিজ কোথাও দিন না। বিশেষ করে মেয়ে হলে তো প্রশ্নই ওঠে না, দিনই না।
মেয়ে হোক আর ছেলে হোক, দিয়ে নিলাম। আমরা তাহলে শেষ করে সবার সাথে মিলাই দিই এবার। হ্যাঁ, ওকে, ঠিক আছে। জি, এই যে ভাই আসছে। ও আপন ভাই, কি নাম ওনার? আপনার নাম কি ভাই? হারুন। মুরাদ, মুরাদ বোধহয় পাশে, এই যে ইনি হচ্ছেন মুরাদ। ছোট এই তো বড়। সবার সাথে একটু পরিচয় করে দেন। আচ্ছা, উনি হচ্ছেন ওনার হাজব্যান্ড। কি যেন নাম বললেন ভাই? মোহাম্মদ আলী নাকি? মোহাম্মদ আলী। এই মোহাম্মদ আলী হচ্ছেন হাজব্যান্ড, ওনার হাজব্যান্ড। বাচ্চা ঘুমাই গেছে না?